আসসালামু আলাইকুম এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। অলরেডি তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি এসএসসি রাইট ফর্মস অফ ভার্বের এমন কতগুলো সিক্রেট রুলস আলোচনা করব যেখান থেকে তুমি তোমার ফাইনাল পরীক্ষায় তুমি শতভাগ কর পাবা। সো এজন্য তোমাকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে ধৈর্যের সাথে করতে হবে। শুরুতে তোমাকে বুঝতে হবে এই রাইট ফর্মস অফ ভার্ব এটা কি বা কি নিয়ে আলোচনা করে। একটু দেখো যে রাইট, এই রাইট শব্দটি কি মানে কি বলতো? সঠিক। ফর্মস মানে রূপ, ফর্মস মানে কি রূপ, আর এই ভার্বস মানে ক্রিয়া। তার মানে ভার্বের সঠিক রূপ, অর্থাৎ একটা বাক্যের মধ্যে তুমি ভার্বের কোন রূপটা ইউজ করবা, মানে ভার্বের কোন ফর্মটা ইউজ করবা, মূলত ওই নিয়মগুলো কোথায় আলোচনা করে? এই যে রাইট ফর্ম ভার্বে এই মূলত এইগুলা নিয়ে আলোচনা করে থাকে। তো তোমাদের যে ইন্টার যে রাইট ফর্ম ভার্বের যে প্রশ্ন, ওই প্রশ্ন সমাধান করার সময় তোমাকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, মানে রাইট ফর্ম ভার্বের যে প্রশ্ন সমাধান করার সময় তোমাকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। এই যে এখানে এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে প্যাসিভ, প্রেজেন্ট নাকি পাস্টের ঘটনা বর্ণনা করতেছে, তোমাকে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। যদি প্যাসিভটা যদি প্রেজেন্টের ঘটনা বর্ণনা করে তাহলে এখানে ম্যাক্সিমাম উত্তর প্রেজেন্ট ডেফিনিট টেন্স থেকে হবে, অর্থাৎ V1 হবে আর কি। আর যদি প্যাসেজটা যদি কি হয় পাস্টের ঘটনা বর্ণনা করে তাহলে ম্যাক্সিমাম উত্তর এই পাস্ট টেন্স থেকে হবে। ম্যাক্সিমাম উত্তর কোথা থেকে হবে? এই পাস্ট টেন্স থেকে হবে। এরপরে যে দুই নম্বর যে তুমি যে বিষয়টা খেয়াল রাখবা সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? যদি সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ অনুসারে তোমাকে ভার্ব বসাতে হবে। আর যদি সেন্টেন্স যদি কি হয় প্যাসিভ হয় তাহলে প্যাসিভ অনুসারে তোমাকে কি বসাতে হবে? ভার্ব ইউজ করতে হবে। যদি অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে যদি তুমি নাও পারো সমস্যা নাই, ক্লাসটা যদি শেষ পর্যন্ত করো তাহলে তুমি অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে তুমি একটা ভালো একটা ধারণা পাবা। এরপরে যে দেখো, এরপরে সেন্টেন্সের যে সাবজেক্ট, ওই সাবজেক্টটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। অর্থাৎ তোমাকে যখন তুমি রাইট ফর্ম ভার্ব প্রশ্ন সমাধান করবা তখন তোমাকে এই তিনটা বিষয় তোমাকে কি রাখতে হবে, খেয়াল রেখে তোমাকে উত্তর করতে হবে। তখন তুমি এই তিনটা বিষয় যখন খেয়াল রাখবা তুমি একদম সঠিক তুমি উত্তর করতে পারবা। এখন আসো, এখন আমরা আজকে মূলত আমরা এর তোমাদের যে এইচএসসির যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রুলসগুলো যদি তুমি পড়ো শেষ পর্যন্ত তুমি যদি ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে তুমি আত্মবিশ্বাসের সাথে তুমি তুমি তোমার ফাইনাল পরীক্ষায় 5 আউট অফ 5 পাবা। সো ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করো। এরপরে দেখো আমরা এখন রুলসের দিকে যাচ্ছি। দেখো এক নম্বর যে নিয়ম সেটা একটু খেয়াল রাখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট কি বলতো, এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট কি হয় থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে তখন তুমি এই যে মূল ভার্ব শেষে এস বা এস যোগ করো। মূল ভার্ব শেষে কি যোগ করবে? এস অথবা ইএস। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার কখন এস কখন ইএস? দেখো জিনিসটা খেয়াল করো, যদি ভার্বের শেষ লেটার, ভার্বের কি শেষ লেটার যদি এস, এস এস, এস এস, সি এস, ও এন জেড এই লেটারগুলো যদি থাকে তখন তুমি ই এর যোগ করবা। ভার্বের শেষ যদি এই লেটারগুলো যদি থাকে তখন ইএস, আর যদি না থাকে তাহলে কি যোগ করবা? এস যোগ করবা। একদম সিম্পল না? জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা। এক্সাম্পল দিলে জিনিসটা সহজে বুঝতে পারবে। একটু করে ওয়েট করো। দেখো, আর যদি সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয়, সাবজেক্ট কি হলে প্লুরাল হলে তখন ভার্ব যেরকম আছে সেরকম বসে যাবে, অর্থাৎ এই যে V1 বসবে। অর্থাৎ কি বসবে? V1 বসবে। একটা এক্সাম্পল দেখো, হি ড্যাশ রিড আ বুক, সে একটি বই পড়ে। এরপর এক্সাম্পল দেখো, শি ড্যাশ গো টু স্কুল, সে কোথায় যায়? স্কুলে যায়। দুটো সেন্টেন্স কিন্তু একটা সাধারণ কথা। সাধারণ কথা হলো কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খেয়াল করো যে এখানে যে সাবজেক্ট আছে হি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এখানে কিন্তু সাবজেক্ট আছে কি শি, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এখন আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওই যে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস অথবা ইএস। তো এখন দেখো রিড, এই রিডের শেষ লেটার কি বলতো? ডি। ডি কি এই লেটারগুলোর মধ্যে আছে? নাই। এজন্য কি যোগ করব? এস যোগ করব। এস। এখন দেখো এই যে এটাও এই পার্সেন্টেজের মধ্যে সি এটা তার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এখানে ভার্ব কি দেখো তো? গো। গোর শেষ লেটার কি বলতো? উ। শেষ লেটার কি? উ।
ও এখানে আছে না, আছে, তাহলে কি যোগ করব, এই যে ই এর যোগ করব, কি যোগ করব, ই এর যোগ করব। অর্থাৎ আমি আবার বলছি, দেখো প্রেজেন্ট ডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা এস। কখন এস কখন এস? যখন ভার্বের শেষ লেটার যদি এস, এস এস, এস এস, সি এস, উ, এক্সেক্ট এই লেটারগুলো থাকলে ই এর যোগ করবা, আর এই লেটারগুলো না থাকলে এক যোগ করবা। একদম সহজ, একদম সিম্পল জিনিসটা। তাহলে রিডের শেষ লেটার যেহেতু ডি, এজন্য আমি এক যোগ করছি, আর গুড শেষ লেটার কি উ, এজন্য আমি কি যোগ করলাম, এখানে ই এর যোগ করলাম। এরপর দেখো they dash play football every day, তারা নিয়মিত ফুটবল খেলে, এটাও কিন্তু একটা সাধারণ কথা, মানে প্রেজেন্ট ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্ট they, এটা কি বলতো, তারা, তারা মানে প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে বারো যেরকম আছে সেরকম বসে যাবে, অর্থাৎ V1। তাহলে এখানে প্লে যেরকম আছে সেরকম বসে যাবে, প্লে প্লে। একদম সহজ না, একদম ইজি, জাস্ট একটু করে জাস্ট মনোযোগ দিলে ক্লাসটা সহজে তুমি বুঝতে পারবা। এরপর আসো, এরপর দেখো তো এই যে কোন সেন্টেন্সে যদি কি থাকে অতীত নির্দেশের শব্দ, শব্দগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যে শব্দগুলো যদি কোন সেন্টেন্সে থাকলে ওই বাক্যটিকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু করে দেখো শব্দগুলো, একটু দেখো। once upon, ago, yesterday, before, previous, long since, long ago, last night, last day, last week, last month, last year, এবং অতীত কোনো সাল, এবং অতীতের কোনো সাল। এই বিষয়গুলো যদি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্স কোন টেন্স করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ওখানে যে ভার্ব বসবে ওটা জাস্ট V2 বসবে। কি বসবে, V2 বসবে, একদম সহজ, V2 বসবে। এখন ওই প্যাসেজটি পাস্ট হয়ে কি করবে, অতীতের একটা ঘটনা বর্ণনা করবে। পাস্ট হয়ে কি করবে, অতীতের একটা ঘটনা কি করবে, বর্ণনা করবে। একটু एग्जांपल দেখো, once upon a time there dash lived a king। তাহলে এখানে একটা দেখো, এই যে once upon a time আছে, কি আছে এখানে, once upon a time। তাহলে এই once upon a time সব এই ইয়াটা থাকলে, once upon a time থাকলে, তাহলে আমাকে ওই সেন্টেন্সটা কোন টেন্স করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে এখানে যে ভার্ব আছে ওই ভার্বটা কি করতে হবে, V2 করতে হবে। তার মানে লিভ এর V2 কি, লিফট, লিফট, লিভ এর V2 কি, লিফট। এরপর দেখো they dash complete the project in 1995, 1995। তাহলে এটা একটা অতীত নির্দেশের শব্দ, মানে অতীতের একটা সাল। 1995 এটা কি অতীতের একটা সাল। তো অতীতের একটা সাল থাকলে সেন্টেন্সটা কোন টেন্স করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। পাস্ট টেন্স মানে কি, V2। তার মানে এখানে যে ভার্ব আছে ওই ভার্বটা কি বসাতে হবে, V2 বসাতে হবে। তো কমপ্লিটেড V2 কি, কমপ্লিটেড, কমপ্লিটেড কি হবে, কমপ্লিটেড। একদম ইজি না? জাস্ট তোমাকে শব্দগুলো যদি তুমি যদি না পারো তাহলে একটু মুখস্থ করে ফেলবা। মুখস্থ করলে জাস্ট তুমি যখন শব্দগুলো যখন কোন সেন্টেন্সে আসলে তুমি সরাসরি ওই সেন্টেন্সটা কি করবা, পাস্ট টেন্স করবা। পাস্ট টেন্স মানে কি, V2। এরপর দেখো, এরপর নিয়মটা দেখো, এরপর নিয়মটা কি, সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, কি হলে, প্যাসিভ হলে, এই যে তারা প্যাসিভ ছিল না, তোমরা একদম চিন্তা করো না, একটু করে ওয়েট করো। দেখো তখন তুমি কি করবা, টেন্স বা পার্সনের সাথে কি বসাবা, বিবাহক বসাবা। কি বসাবা, বিবাহক। এরপরে কি, V3। যদি সেন্টেন্সটা প্যাসিভ হয় তাহলে এরপরে কি, বিবাহক প্লাস V3। যারা প্যাসিভ ছিল না তোমরা একটু খেয়াল রাখো, প্যাসিভ ছিল সহজ উপায়। দেখো প্যাসিভের মধ্যে যে সাবজেক্ট, ওই সাবজেক্ট প্রায় সময় কি হবে, বস্তুবাচক হয়। তাহলে প্যাসিভের মধ্যে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টটা প্রায় সময় কি হয়, বস্তুবাচক হয়। তবে সব সময় যে বস্তুবাচক হবে এরকম কোনো কথা নাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয়, বস্তুবাচক হয়। দুই নম্বর যে বিষয়, সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা করে, মানে কাজটা সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা করা বোঝাবে। একটু দেখো एग्जांपल দেখো, एग्जांपल দিলে জিনিসটা সহজ বুঝতে পারবে। দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেটকে কি বলা হয়, ভদ্রলোকের খেলা বলা হয়। ক্রিকেট কি বলা হয়, ভদ্রলোকের খেলা বলা হয়। তাহলে একটা সাবজেক্ট কি, এই যে ক্রিকেট। এই ক্রিকেট কি ব্যক্তি নাকি বস্তু, নিশ্চয়ই এটা একটা বস্তু। কি বলতো, বস্তু। এখন এই ক্রিকেট কি নিজে নিজের কাজটা করতে পারে, মানে ক্রিকেট নিজে নিজে বলতে পারে, বারবার কাজটা করতে পারে, পারে না। মানে ক্রিকেট নিজে নিজে বলতে পারে না যে আমি ভদ্রলোক খেলাটা বলতে পারে না, মানে ক্রিকেটকে বলা হয় যে, কি হয় যে
বলা হয়েছে, মানে কাজটা মানে করার জন্য বলার জন্য অবশ্য কি কারণে কারো সাহায্য লাগে। তার মানে এখানে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে না, তার মানে সেন্টেন্সটা কি প্যাসিভ। এখন প্যাসিভ হলো কোন টেন্সের প্যাসিভ? তুমি টেন্স পারলে না, তুমি এখানে বিভারক বসাবা। দেখো যারা টেন্স অনুসারে যে প্যাসিভের যারা বিভারক ছিল না বা জানো না, তোমরা একটু খেয়াল করো, এই যে টেন্স অনুসারে প্যাসিভের বিভারক সমূহ। তাহলে এই যে এই টেন্সগুলা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে, এবং এগুলা প্যাসিভের যে বিভারক, এই বিভারকগুলো তোমরা একটু কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। যদি না পারো তাহলে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই টেন্সগুলো বিভারকগুলো প্যাসিভের বিভারকগুলো একদম মুখস্থ করে ফেলবা, তখন তুমি সহজে এখানে বিভারকগুলো বসাতে পারবা। এখানে এরপরে কি বসাবো তুমি? বি3 বসাবো। দেখো ক্রিকেটকে পদগুলো খেলা বলা হয়, এটা সাধারণ কথা। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বিভারক কি? এই যে দেখো এম ইজ আর, কি বলতো? এম ইজ আর। তাহলে এখন দেখো ক্রিকেট এটা কোন পারসন? থার্ড পারসন এবং সিঙ্গুলার। তো এরপরে কি বসাতে হবে? ইজ বসাতে হবে। মানে এই যে এম ইজ আরটা কি বসাবো? ইজ বসাবো। তারপরে যেখানে ভার্ব আছে ওই ভার্বের কি বসাবো? ভি3 বসাবো। বড় রাখবো প্যাসিভ মানে অলওয়েজ, এখানে যে ভার্ব বলবে এটা কি বসবে? ভি3 বসবে। তাহলে আমরা কলের ভিতরে কি বসাবো? কল্ড। কলের কি বসাবো? কল্ড। এরপরে দেখো দ্য বুক ড্যাশ রাইট ইন 2019, অর্থাৎ বইটি 2019 সালে কি করা হয়েছিল? লেখা হয়েছিল। তাহলে এখন সাবজেক্ট দেখো, সাবজেক্ট কি? এই যে বই। এখন বই কি নিজে নিজে লিখতে পারে? তার মানে বই নিজে নিজে লিখতে পারে না। বই লেখার জন্য অবশ্যই কারো না কারো কি লাগে? সাহায্য লাগে। অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজটা করে না, তার মানে সেন্টেন্সটা প্যাসিভ। প্যাসিভ হলো কোন টেন্সের প্যাসিভ? এই যে এখানে একটা সালের কথা উল্লেখ আছে, অতীতের একটা সাল আছে। তাহলে অতীতের সাল থাকলে এটা কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বিভাগগুলো কি? দেখো যে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ বিভাগ কি? ওয়াজ হয়। তো তোমাকে এখানে কি বসাতে হবে? ওয়াজ এর বসাতে হবে। যেহেতু দ্য বুক এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, এজন্য আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। কি বসাবো? ওয়াজ। তাহলে এরপরে যে ভার্ব আছে ওই ভার্বের কয় নম্বর ফর্ম বসবে? 3 নম্বর ফর্ম। তাহলে রাইট বি3 কি? রাইট রুট রাইটেড, রাইট রুট রাইটেড। দেখ ওয়াজ রাইটেড, একদম সহজ না? যারা প্যাসিভ ছিল না, তোমরা জাস্ট এই দুইটা নিয়ম যদি তুমি যদি জানো, তাহলে তুমি সহজে প্যাসিভটা আইডেন্টিফাই করবে। আর প্যাসিভ যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমাকে অবশ্যই টেন্সের সাথে বিভারক দিবা, এরপর ভার্বের কি বসাবা? ভি3 বসাবা, উত্তরটা হয়ে যাবে। একদম সিম্পল। এরপরে দেখো, এরপরে নিয়মটা দেখো, মানে মডার্ন অক্সিলারি ভার্ব। দেখো এখন আমরা যে নিয়মটা পড়বো সেটা মডার্ন অক্সিলারি ভার্ব। এখন দেখো আগে মডার্ন অক্সিলারি ভার্বটা পড়ার আগে তোমাকে আগে চিন্তা হবে মডার্ন অক্সিলারি ভার্বগুলো কি। বা যারা মডার্ন অক্সিলারি ভার্ব চিনো না বা জানো না, তোমরা একটু খেয়াল রাখো। মানে আমি যে সবচেয়ে বেশি ব্যবহার হতে যে মডার্ন অক্সিলারি ভার্বগুলো একটু দেখো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলো হচ্ছে মডার্ন অক্সিলারি ভার্ব। এই মডার্ন অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি বসে? ভি1 বসে। কখন বসবে? যখন সেন্টেন্সটা যখন অ্যাক্টিভ হয়। আবার মডার্ন অক্সিলারি ভার্বের পরে কি বসে? বি প্লাস ভি3 বসে, যখন সেন্টেন্সটা কি হয়? প্যাসিভ হয়। একটু করে খেয়াল করো, আমি জিনিসটা একটু সহজ করে বলি। মডার্ন অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের যদি সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয়, মডার্ন অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয়, তখন মডার্ন অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব বসবে এটা হচ্ছে ভি1। আর মডার্ন অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স যদি প্যাসিভ হয়, তখন মডার্ন অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভি3 বসবে, বি প্লাস ভি3 বসবে। জাস্ট এই নিয়মটা তোমাকে একটু মনে রাখতে হবে। এক্সাম্পল দেখো, হি ক্যান ড্যাশ ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। তাহলে এখন দেখো তো, এই যে এখানে সাবজেক্ট কি? হি। হি এটা কি ব্যক্তি নাকি বস্তু? নিশ্চয় এটা ব্যক্তি। ব্যক্তি হলে তো আর প্যাসিভ হওয়ার সম্ভাবনা তেমন নাই। এখন দেখো সে নিজেই কাজটা করতে পারে, মানে সে কাজটি করতে পারে মানে নিজেই করতে পারে। তারপরে সেন্টেন্সটা কি? অ্যাক্টিভ, মানে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে, মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কি আছে? অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে ক্যান, মডাল অক্সিলারি ভার্ব আছে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভি1 বসে। কি বসে? ভি1 বসে। তাহলে আমরা এখানে ডু ডু বসাবো, ডু ডু। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। এখন আসলে দেখো তো, দ্য রেজাল্ট মে ড্যাশ পাবলিশ টুডে, তো রেজাল্টটি আজ প্রকাশ হতে পারে। রেজাল্টটা কি হতে পারে? আজ প্রকাশ হতে পারে। একটু খেয়াল করো তো, যে রেজাল্টের এখানে সাবজেক্ট কি? দ্য রেজাল্ট। তাহলে এখন দেখো রেজাল্ট কি নিজে নিজে প্রকাশ হতে পারে?
তবে রেজাল্ট সাবজেক্ট নিজে কাজটা করতে পারে না, মানে রেজাল্ট কখনো নিজে প্রকাশ করতে, রেজাল্ট প্রকাশ করার জন্য অবশ্যই কারো না কারো কি লাগে, সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। মানে এখানে সাবজেক্ট নিজে বারবার কাজটা করতে পারে না, সেন্টেন্সটা কি প্যাসিভ। প্যাসিভ হলে এই প্যাসিভ মধ্যে কি আছে দেখো তো, মে, মানে মডেল অক্সিলারি ভার্ব আছে। এখন মডেল অক্সিলারি ভার্ব পরে প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকলে তো এরপরে কি বসাতে হয়, বি প্লাস বি3, বি প্লাস বি3। তো আমরা এখানে একটা বি আনবো, তারপরে যেখানে ভার্ব আছে ভার্বের বি3 বসাবো। তার পাবলিশের বি3 কি, পাবলিশড, কি হবে, পাবলিশড। একদম সহজ না? জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হলে V1, প্যাসিভ হলে B প্লাস B3। একদম সহজ উত্তর করতে হবে। সো এরপরে যে নিয়ম আছে, নিয়মটা দেখো, প্রিপোজিশনের নিয়ম। দেখো আগে তোমাকে প্রিপোজিশনের নিয়ম পড়ার আগে তোমাকে প্রিপোজিশনগুলো চিনতে হবে। যারা প্রিপোজিশন ছিল না, আমি কতগুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন উল্লেখ করেছি, এগুলো একটু জাস্ট মুখস্থ করে ফেলবা। যদি না জানো মুখস্থ করে ফেলবা, জানো ঠিক আছে, আর মুখস্থ করতে হবে। দেখো on, of, in, into, with, by, for, from, at, into, after, before, without, through, over, above, below, under, etc. এই প্রিপোজিশনগুলোর পরে যদি কোনো ভারব থাকলে, কি থাকলে, ভারব থাকলে তার সাথে কি যোগ করবা, আইন যোগ করে দেবে। তবে একটা প্রিপোজিশন জাস্ট টু, এই টুর পরে তুমি কি বসাবা, V1 বসাবা। তার মানে টু ছাড়া সমস্ত প্রিপোজিশনের পরে যদি ভারব থাকে তার সাথে কি যোগ করবা, আইন যোগ করে দিবা। তবে টুর পরে কি বসাবা, V1 বসাবা। যখন তুমি টুর পরে যখন V1 বসাবা তখন এর নাম হয়ে যায় ইনফিনিটিভ। কি নাম বলো তো, ইনফিনিটিভ। জাস্ট একটু করে মনে রাখবা। আমরা একটু ব্যতিক্রম তো দেখো, টু যুক্ত কতগুলো প্রেস আছে, টু যুক্ত কি আছে, কতগুলো প্রেস আছে যেগুলোর পরে বার বসলে তার সাথে কি যোগ করতে হয়, আইন যোগ করতে হয়। তারপরে অর্থাৎ টু যুক্ত যে এমন কতগুলো প্রেস আছে যেগুলোর পরে বার বসলে তার সাথে আইন যোগ করতে হবে। এই প্রেসগুলো যদি তুমি না, জাস্ট এই প্রেসগুলো তোমাকে একদম মুখস্থ করে নিতে হবে। কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন দেখো ফ্রেজগুলো একটু দেখো সবাই। উইথ আ ভি টু, লুক ফরওয়ার্ড টু, devoted to, addicted to, preferred to, be used to, get used to, subject to, object to। এখন প্রত্যেক ফ্রেজের শেষে কি আছে, টু আছে। এই টুগুলোর পরে বার বসলে তার সাথে কি যোগ করতে হবে, আইন যোগ করতে হবে। সরি, একটু একটু এই তোমাকে এই প্রযুক্ত ফ্রেজগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই প্রযুক্ত ফ্রেজগুলোর পরে যদি কি বার বসলে তার সাথে কি যোগ করে দিবা, আইন যোগ করে দিবা। এক্সাম্পল দেখো, he has succeeded in dash pass in the examination। একটু খেয়াল করো, এখানে কি আছে, ইন আছে, কি আছে, ইন। তো ইন এর পরে কি, যে ভার্ব আছে। ইন যেহেতু একটা প্রিপোজিশন, এর পরে ভার্ব আছে, তাহলে তার সাথে কি যোগ করবা, এই যে আই যোগ করে দিবা। কি যোগ করে দিবা, পাস সাথে আই যোগ করে দিবা, পাসিং। কি হয়ে যাবে, পাসিং। এরপরে एग्जांपल দেখো, I went to college to dash study hard। তাহলে এখন দেখো তো, এই যে টু, টু পরে যে টু পরে ভার্ব সাথে আইন যোগ করা যাবে না, টু পরে ভার্বে কি বসাতে হবে, বেস ফর্ম বসাতে হবে। টু স্টাডি, টু স্টাডি। টু স্যার আমি বলছি তোমাকে, টু ছাড়া সমস্ত প্রিপোজিশন পরে ভার্ব আসলে আইএনজি, তাহলে টুর পরে ভার্ব আসলে V1। তবে এরপরে দেখো, they should come forward with a view to that remove the sufferings of the affected people। তাহলে এখানে দেখো with a view to, কি আছে, with a view to। তাহলে with a view to একটা প্রেস এবং শেষে টু আছে, তখন এখানে তুমি কি করবা, ভার্বের সাথে আইএনজি। আমি বলছি এই টু যুক্ত প্রেসগুলোর পরে ভার্ব আসলে তার সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। কিন্তু এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তুমি না পারো তাহলে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা একটার সাথে কি যোগ করব, এই রিমুভ সাথে আইএনজি, রিমুভিং। কি হয়ে গেছে, কি করে ফেলছি, রিমুভিং। জাস্ট এই জিনিসটা তোমাকে একটু কি রাখতে হবে, মনে রাখতে হবে। সহজ উত্তর মানে তুমি সহজে পরীক্ষা তুমি মানে এখানে উত্তর করতে পারবে। সো দেখো এরপর নিয়মটা দেখো, দেখো একটি সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, মানে একটি সেন্টেন্সে কি দুইটা ভার্ব থাকলে তখন তুমি দ্বিতীয় ভার্বের সাথে সরাসরি কি যোগ করবে, আইন যোগ করবে। তবে উদ্দেশ্য বোঝালে, কি বোঝালে, উদ্দেশ্য বোঝালে তখন তোমাকে টু প্লাস কি বসাতে হবে, V1 বসাতে হবে। আমি আবার বলতে দেখো, একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকলে
তখন তুমি 2 নম্বর যে ভার্ব আছে ওই ভার্বের সাথে আইন যোগ করবা। তবে যদি এখানে যদি উদ্দেশ্য বোঝায় তখন তুমি কি করবা, টু প্লাস ভার্ব বেস ফর্ম বসাবা। এরপর দেখো সাবজেক্টের জায়গায় যখন ভার্ব আসে, সাবজেক্টের জায়গায় যখন ভার্ব আসে তখন তখন তার সাথে কি করবা, আইন যোগ করবা। ওই যে সাবজেক্টের জায়গায় যখন ভার্ব আসে তখন তার সাথে তোমাকে কি করতে হবে, আইন যোগ করতে হবে। কি করবা, আইন যোগ করবে। একটা एग्जांपल দেখো, I saw him dash cross the road, অর্থাৎ রাস্তা পার হওয়ার সময় আমি তাকে কি করেছিলাম, দেখেছিলাম। মানে দেখো এই যে saw একটা ভার্ব, ক্রস একটা ভার্ব। তাহলে এই যে দেখো আমি তাকে রাস্তা পার হওয়ার সময় দেখেছিলাম, তাহলে এখানে কয়টা ভার্ব আছে, দুইটা ভার্ব, saw একটা ভার্ব, ক্রস একটা ভার্ব। এখন আমি দুই নম্বর ভার্বের সাথে কি যোগ করব, আইন যোগ করব, ক্রস, বেশিরভাগ আইন যোগ হয়ে যায়। এবার দেখো he went to market, সে বাজারে গিয়েছিল dash buy some food, মানে কিছু খাবার ক্রয় করতে। তাহলে এখানে ওয়ার্ড একটা ভার্ব, বাই একটা ভার্ব। এখানে দুই নম্বর ভার্ব হচ্ছে বাই। তো এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা দেখো একটু করে, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। তো সে বাজারে গিয়েছিল, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি, বাই সাম ফুড, মানে কিছু খাবার ক্রয় করতে। তো কিছু খাবার ক্রয় করা এটা হচ্ছে তার কি, উদ্দেশ্য। তাই এরকম উদ্দেশ্য বোঝালে আমরা দ্বিতীয় ভার্বের সাথে কি করব, টু প্লাস বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম। আর উদ্দেশ্য না বোঝালে ভার্বের সাথে আইএনজি, উদ্দেশ্য বোঝালে টু প্লাস বেস ফর্ম। আমরা এখানে টু আনবো, তারপর বাই। বুঝতে পেরেছো? মানে একদম সহজ, জাস্ট একটু পরীক্ষা লাগবে। এরপর দেখো ড্যাশ ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ ফর হেলথ, অর্থাৎ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য কি ভালো এক্সারসাইজ। এখন আসো যে একটা ভারতটা কি দেখো তো, ইজ, ভারতটা কি, ইজ। তাহলে ইজ এর আগে সাবজেক্টের জায়গার মধ্যে কি আছে, ওয়াক, মানে হাঁটা একটা ভার্ব চলে আসে। এখন এটার সাথে কি যোগ করতে হবে, এই যে আই যোগ করতে হবে। ওয়াকের সাথে আমরা আই যোগ করব, ওয়াকিং, ওয়াকিং কি হবে, ওয়াকিং। একদম ইজি, জাস্ট তুমি একটু করে খেয়াল রাখবা, তারপর তুমি সহজে আয়ত্ত করতে পারবে। এরপরে দেখো যে ব্র্যাকেটে, যে রাইট ফর্ম ভার্ব যদি ব্র্যাকেটে বি থাকে এরকম, জাস্ট তুমি টেন্স এবং পার্সন অনুসারে, টেন্স এবং পার্সন অনুসারে তোমাকে কি বলতে হবে, এম ইজ আ ওয়াজ আয়ার, এম ইজ আ ওয়াজ আয়ার হয়। আমি আবার বলতেছি, রাইট ফর্ম ভার্ব যদি ব্র্যাকেটে বি থাকলে তোমাকে টেন্স এবং পার্সন অনুসারে এম ইজ আ ওয়াজ আয়ার হয়, এম ইজ আ ওয়াজ আয়ার হয়। এখন দেখো কখন এম ইজ আ, কখন ওয়াজ আয়ার, সবাই কিন্তু আমরা এটা পারি। প্রেজেন্টের জন্য এম ইজ আ, পাস্টের জন্য ওয়াজ আয়ার। প্রেজেন্টের জন্য এম ইজ আ, পাস্টের জন্য কি ওয়াজ আয়ার। ওগুলো কিন্তু একদম বেসিক পড়া। দেখো एग्जांपल দেখো, ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টন ড্যাশ বি আওয়ার ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ শীতকালে ব্যাডমিন্টন এটা আমাদের থেকে খেলা, জনপ্রিয় খেলা। এখন আসো তো যে শীতকালে ব্যাডমিন্টন এটা আমাদের থেকে খেলা, জনপ্রিয় খেলা। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি আছে। তো এই বি মানে কি, এম ইজ আ ওয়াজ আয়ার। তাহলে এটা এই যে শীতকালে ব্যাডমিন্টন আমাদের একটা জনপ্রিয় খেলা, এটা একটা কি সাধারণ কথা। সাধারণ কথা হলো এটা কি, সচরাচর কথা আর কি, সচরাচর বা সাধারণ কথা হলে এটা আমরা প্রেজেন্ট ডিফিনিট হিসেবে আমরা বিবেচনা করি। তখন এই যে বি মানে প্রেজেন্ট, এই যে বি মানে এম ইজ আর ওয়াজ, যেহেতু এটা সাধারণ কথা তার প্রেজেন্ট ডিফিনিট, আর প্রেজেন্ট ডিফিনিট মানে কি, এম ইজ আর। এখন আসো ব্যাডমিন্টন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা এখানে কি বসাবো, ইজ বসাবো, কি বসাবো, ইজ বসাবো। এরপর দেখো দেয়ার লিভড আ কিং হু ড্যাশ বি ভেরি ফন্ড অফ গড, ভেরি ফন্ড অফ গড। তাহলে একজন রাজা বাস করতেন যিনি কি ছিল, ক্ষুধা বিরু ছিল। এখন ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি আছে। বি মানে কি, এম ইজ আ ওয়াজ এর। এখন দেখো এই যে লিফট, লিফট এটা হচ্ছে বি টু, বি টু থাকলে কোন টেন্স হয়, পাস্ট টেন্স হয়। তার মানে এই সেন্টেন্সটা কি করতে হবে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে এই যে পাস্ট টেন্স মানে কি, বি মানে ওয়াজ এর। এখন প্রশ্ন হতে পারে স্যার আমি এখানে কি ওয়াজ দিব নাকি অয়ার দিব, সেটা নির্ভর করবে সাবজেক্টের উপর। এখন যেহেতু একটা হু আছে, মনে রাখবা কোন সেন্টেন্সে যখন হু, হুইজ, দ্যাট, আমি একটু লিখি তোমরা একটু খেয়াল করো, হু, হুইজ এবং দ্যাট, এগুলো যখন বাক্যের মাঝখানে যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, যদি এগুলো যদি হু, হুইজ, দ্যাট এগুলো যদি বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি বসে, তখন এর আগের কি নাউন অনুসারে এরপরে কি হবে, ভার্ব হবে। তাহলে আমি আবার বলতে দেখো হু, হুইজ, দ্যাট এগুলো যখন বাক্যের মাঝখানে যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, তখন এর আগের নাউন অনুসারে পরবর্তী কি হয়, ভার্ব হয়। এর আগের নাউন যদি সিঙ্গুলার হয়, পরবর্তী ভার্ব সিঙ্গুলার। এর আগের নাউন যদি প্লুরাল হয়, পরবর্তী ভার্ব কি হয়, প্লুরাল হয়। বুঝা গেছে? এখন আসুন এই যে হু, হুর আগের নাউনটা কি,
আকিং। আকিং মানে একজন রাজা, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এরপর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? ওয়াজ। তার আকারে কি বসবে? ওয়াজ বসবে। একদম সহজ, জাস্ট জিনিসটা একটু খেয়াল রাখবা। এই নিয়মটা যদি তুমি না পারো তাহলে একটু খাতার মধ্যে নোট করবা, তাহলে এর পরবর্তী সময় যদি আসে তাহলে তুমি সহজ উত্তর করতে পারবা। সো এরপরে দেখো নট, যে ব্র্যাকেটের মধ্যে কি থাকলে? নট থাকলে। এই নট থাকলে কি করবা? দেখো টেন্স এবং পার্সন অনুসারে তোমাকে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এরপর ভার্বের কি বসে? ভিভার বসে। কখন? ব্র্যাকেটে নট থাকলে। একটু দেখো প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে ডোন্ট, ডাজন্ট। প্রেজেন্টের জন্য কি ব্যবহার করি? ডোন্ট, ডাজন্ট। পাস্টের জন্য ডিডন্ট। পাস্টের জন্য কি ইউজ করব? ডিডন্ট। প্রেজেন্টের জন্য ডোন্ট, ডাজন্ট, পাস্টের জন্য ডিডন্ট। এখন আসো এক্সাম্পল দেখো, উই ড্যাশ নট আন্ডারস্ট্যান্ড দিস লেসন। বলেছে আমরা এই লেসনটি কি করি না? বুঝতে পারিনি। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? দেখো তো নট আছে। নট মানে কি বলতো? ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। তাহলে এই যে এখন আমাকে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা এই পড়াটি মানে কি করি না? এই লেসনটা বুঝতে পারিনি। এটা সাধারণ কথা। সাধারণ কথা হলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স মানে কি? ডোন্ট, ডাজন্ট। এটা কি রাখবা? কখন ডোন্ট, কখন ডাজন্ট। তাহলে এই দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ডোন্ট, সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তখন ডাজন্ট। একটু খেয়াল রাখবা। তাহলে এখন দেখো উই এটা কি? উই মানে আমরা, প্লুরাল। প্লুরাল হলে কি বসাবো? ডোন্ট বসাবো। কি বসাবো? ডোন্ট, ডোন্ট। এরপরে যে ভার্ব আছে ভার্বের কি বসবে? ভি ওয়ান বসবে, আন্ডারস্ট্যান্ড বসবে। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, ডোন্ট, আন্ডারস্ট্যান্ড। দেখো উই ড্যাশ নট ফিনিশ হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে। অর্থাৎ সে গতকাল তার বাড়ির কাজ কি করে নাই? শেষ করেনি। এখন আসো তাহলে এখন কি নট আছে? নট মানে কি? ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। তাহলে এখানে কোনটা সেটা বুঝতে হবে। তাহলে এই যে এখানে কি ইয়েস্টারডে আছে, কি আছে বলো তো? ইয়েস্টারডে। আচ্ছা ইয়েস্টারডে মানে কি? গতকাল। এটা অতীত নির্দেশ করে। তার মানে সেন্টেন্সটা কি? টেন্স পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে নট মানে কি বুঝো? এই যে ডিডন্ট। তাহলে ডিডন্ট পরে কি বসবে? ভার্ব বেস ফর্ম। আমরা এখন কি করব? ডিডন্ট, তারপর ভার্ব বেস ফর্ম ফিনিশ, ফিনিশ, ডিডন্ট, ফিনিশ। কি হবে? ডিডন্ট, ফিনিশ। একদম ইজি। জাস্ট নট থাকলে ব্র্যাকেটে আর তোমাকে বুঝতে হবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। প্রেজেন্টের জন্য ডোন্ট, ডাজন্ট, পাস্টের জন্য ডিডন্ট। আর মনে রাখবা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এর পরে কি বসে? ভি ওয়ান বসে। কি বসে? ভি ওয়ান বসে। একদম সহজ। এরপর আসো এই যে কোন সেন্টেন্সে, যে কোন সেন্টেন্সে যদি কি থাকে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, নেভার, ever, up to now, up to the present, so far, etc. এই অ্যাডভার্ব গুলো থাকলে ওই সেন্টেন্সটিকে কি করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা জানো না মনে রাখবা, এই যে হ্যাভ হ্যাজ বি3 বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ হ্যাজ বি3, হ্যাভ হ্যাজ বি3। এখন দেখো আরেকটা নিয়ম খেয়াল করো, দেখো আরেকটা নিয়ম খেয়াল করো। এই যে কোন সেন্টেন্স যখন হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, হ্যাভ হ্যাজ হ্যাড, দেখো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, গেট গট গেটিং থাকলে, অর্থাৎ কোন সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাভিং গেট গট গেটিং থাকলে পরের যে ভার্ব ওই ভার্বটা কি হয়? ভি3 হয়। মানে এই শব্দগুলোর পরের যে ভার্ব হবে ওই ভার্বটা কয় নম্বর ফর্ম হবে? ভি3 হবে। এক্সাম্পল দেখো, they already dash show their performance in several matches. তো এখানে একটা শব্দ দেখো তো অলরেডি আছে। তো অলরেডি থাকলে আমাদেরকে এটা কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে এখন দেখো এই they এটা প্লুরাল, এজন্য আমরা কি ইউজ করব? হ্যাভ ইউজ করব। এটা কিন্তু আমরা সবাই পারি, সেই শুরু থেকে আমরা এই হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতেছি। তখন এরপরে যে ভার্ব আছে ভার্বের কি বসাবো? ভি3 বসাবো। তাহলে শোর ভি3 কি? শো, শো মানে হ্যাভ শো। এরপরে দেখো স্টুডেন্টস গেট themselves dash admit into universities for higher education। তাহলে এখানে দেখো তো যে গেট, আমরা জানি এই যে গেট এর পরে যে ভার্ব থাকলে ওই ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? ভি3 বসে। তার মানে এই যে ভার্ব আছে এই ভার্বের কয় নাম্বার ফর্ম ইউজ করব? ভি3। তো অ্যাডমিটেড ভি3 কি? অ্যাডমিটেড,
এক মিনিট, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট তোমাকে এই শব্দগুলো একটু কি রাখতে হবে, মনে রাখতে হবে। এই শব্দগুলোর পরে যদি কোনো ভারত এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তখন তুমি ওই সেন্টেন্সটা কি করবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবা। আর এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এরপরে ভারতটি কি হবে, ভিত্তি হবে। এরপর ভারতটি কি, ভিত্তি। জাস্ট এই কথাটা একটু মনে রাখবা। এখন আসো, এরপর দেখো রুলস নাম্বার 10, মানে মোস্ট ইম্পর্টেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, মানে শর্তমূলক বাক্য। কিরকম শর্তমূলক বাক্য, যদি তুমি আসো তাহলে আমি যাবো, আমার বাবা আসলে আমি খাবো, দেখ এরকম শর্তমূলক বাক্যকে কি বলি আমরা, কন্ডিশনাল সেন্টেন্স বলি। কন্ডিশনাল কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তবে কন্ডিশন 4 প্রকার হলো, তোমাদের যে ইন্টারের যে পরীক্ষায় একটা 3টা কন্ডিশন আমরা আসতে দেখি। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশন সাধারণত কি তোমাদের পরীক্ষায় তেমন আসতে দেখি নাই বা আসে না। তাহলে আমরা এই 3টা কন্ডিশনের রুলসটা একটু ভালোভাবে দেখবো। দেখো এই যে কন্ডিশন রুলসটা একটু দেখবো আমরা। আমি একটু কালারটা চেঞ্জ করি। এরপরে দেখো দেখো এই যে ফার্স্ট কন্ডিশনাল রুলসটা ক্লিয়ার করো। ফার্স্ট কন্ডিশনাল রুলস শুরুতে কি থাকবে, ইফ থাকবে। মনে রাখবা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কি থাকবে, ইফ থাকবে, অবশ্যই ইফ থাকবে, এটা খেয়াল রাখবা। মানে এই যে শুরুতে ইফ, এরপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর সেন্টেন্সটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখন দেখো ইফ আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, এরপর যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তখন ওটা কোন কন্ডিশন হবে, কোন কন্ডিশন বলবা, ফার্স্ট কন্ডিশন বলবা। এখন एग्जांपल দেখো, ইফ যদি ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ড্যাশ হেল্প, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখন দেখো ইফ আছে, এরপর এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার, ভিউয়ার থাকলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন তোমাকে এর পরবর্তী সেন্টেন্স কোন টেন্স করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি, শ্যাল উইল প্লাস ভার্ব বেস ফ্রম। তো আইসে তুমি কি বসো, ইউজ করবা, শ্যাল ইউজ করবা, শ্যাল উইল, এরপর ভার্ব বেস ফ্রম, হেল্প। একদম ইজি। আমার একটু খেয়াল রাখবা, এই মানে স্ট্রাকচারটা বিপরীত থাকতে পারে, মানে উল্টা থাকতে পারে। যেমন এই যে আগের অংশটা পরে হয়ে যেতে পারে, পরের অংশটা আগে হতে পারে। एग्जांपल দেখো, she will understand the inner meaning, কিন্তু এই যেখানে উইল আছে, তারপর ভার্ব বেস ফ্রম, মানে ফিউচার টেন্সটা আগে, ইফটা মাঝখানে। ইফ যদি she dash read the book, যদি সে বইটি পড়ে, তাহলে সে মানে এর অর্থটা, মানে গভীর অর্থটা কি করতে পারে, বুঝতে পারে। সরি দেখো, তাহলে ইফ আছে না, তাহলে ইনফিনিটিভ কোন টেন্স ইউজ করব, তাহলে ইফ এর আগে যদি ফিউচার টেন্স চলে আসে, তাহলে এরপর অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মানে এই রুলসটা কি বিপরীত হয়ে যায়, মানে উল্টা হয়ে যায় আর কি। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কি, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই বারোর সাথে আমরা কি যোগ করব, এই যে রিড, এর সাথে আমরা এস যোগ করব, তাহলে শি রিডস হয়ে যাবে। এরপর দেখো ইফ, মানে সেকেন্ড কন্ডিশন রুলসটা দেখো, ইফ তারপর হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখছো, ইফ পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা ফার্স্ট কন্ডিশন, আর ইফ পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন পরবর্তী নিয়মটা কি, সাবজেক্ট উড, কুড, মাইট, যে কোনো একটা দিলে হবে, তারপর ভার্বের বেস ফর্ম, উড, কুড, মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। এখন আসো एग्जांपल দেখো, ইফ যদি ইউ ওয়ান্টেড, তাহলে এই ভার্বটা কি, V2, ওয়ান্টেড V2। তাহলে ইফ পরে যদি পাস্ট V2 থাকলে পাস্ট টেন্স, তাহলে ইফ পরে যদি পাস্ট টেন্স থাকলে কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন পরবর্তী নিয়ম কি, উড, কুড, মাইট, ভার্বের V1, উড, কুড, মাইট, V1। তাহলে আমরা এর পরে কি বসাবো, উড, যে কোনো একটা বসাবো। আমি উডটা বসাইছি, তারপরে যেখানে ভার্ব আছে ওই ভার্বের V1 বসাবো, হেল্প, হেল্প বসাবো, মানে উড হেল্প। কি হবে, উড হেল্প, একদম সিম্পল। তো এটাও আগের মতো এখানে কি উল্টা রাখতে পারে, এটা তোমরা নিজে দেখে ফেলবে। মানে আগে কোন যে উড চলে আসছে ওটা B3, এরপর তুমি এটা কোন টেস্ট করবে, ফার্স্ট টেস্ট করবে, এতটুকু। এরপর দেখো থার্ড কন্ডিশনটা দেখো, থার্ড কন্ডিশনটা দেখো, থার্ড কন্ডিশন দেখো তো, ইন প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। দেখছো, ইন পরে কি থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস B3। তারপর তোমাকে সাবজেক্ট উড, কুড, মাইট, পারফেক্ট হ্যাভ, এরপর ভার্বের B3, ভার্বের কি করতে হবে, V3 করতে হবে। তারপর তুমি অতিরিক্ত অংশ করবে। এখন আসো, ইফ যদি ইউ হ্যাড ওয়ান্টেড, তাহলে এটা হ্যাড প্লাস B3 আছে, তাহলে কোন কন্ডিশন হবে, হ্যাড প্লাস B3 থাকলে কোন কন্ডিশন, অবশ্যই এটা থার্ড কন্ডিশন। কেন, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হলে কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন।
দ্যাটস একটা কিন্তু এখানে কি ডিফারেন্ট আছে। এর পরে যদি প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকলে পাস্ট কন্ডিশন, আর এর পরে পাস্ট ডিফিনিট টেন্স থাকলে সেকেন্ড কন্ডিশন, আর এর পরে যদি কি হয় পাস্ট পারফেক্ট টেন্স থাকলে থার্ড কন্ডিশন। মানে একটা মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা তোমাকে খেয়াল করতে পারলে মানে তুমি এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তুমি কন্ডিশনাল সেন্টেন্স সহজে উত্তর করতে পারবে। থার্ড কন্ডিশন যেটা আমরা আগে করছি, তাহলে এরপরে কি হবে, এরপর হবে would could might have প্লাস be3। তাহলে আমরা অবশ্যই এখানে একটা would আনবো, তারপর ভার্বের এরপর একটা have আনবো, তারপর ভার্বের কি আনবো be3 আনবো, help এর be3 কি help, ed লাস্টে ed যোগ হবে help। তাহলে would have helped, না would have helped, একদম সিম্পল। তাহলে এটাও আবার বিপরীত থাকতে পারে, উল্টা উল্টা করতে পারে, উল্টা থাকলে এভাবে উত্তর করে দিবে একটা। জাস্ট এরপরে দেখো একটু করে জাস্ট এরপরে দেখো আরেকটা থার্ড কন্ডিশন, আরেকটা রুলস আছে। দেখো এটা একটু দেখো, হ্যাড শুরুতে হ্যাড থাকবে, এরপরে সাবজেক্ট, এরপরে V3। হ্যাড সাবজেক্ট V3 থাকলে তখন তুমি এটা কোন কন্ডিশন বলবা, তখন তুমি এটাকে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন পরবর্তী নিয়ম would সাবজেক্ট প্লাস would could might have প্লাস V3। এখন দেখো एग्जांपल দেখো, হ্যাড প্লাস তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের V3, কাম কাম কে কাম। তাহলে হ্যাড সাবজেক্ট V3, তখন তুমি এটা কি, তখন এটা কোন কন্ডিশন বলবা, থার্ড কন্ডিশন বলবা। থার্ড কন্ডিশন পরবর্তী নিয়ম কি, সাবজেক্ট প্লাস could might have প্লাস V3। তারপর তুমি কি আনবা would, তারপরে ভার্বের এটা have, এরপরে ভার্বের V3, তাহলে go went gone। দেখো would have gone, একদম সিম্পল। তাহলে এই যে থার্ড কন্ডিশন দুটো নিয়ম, এই দুটো নিয়ম একটু কি রাখবা, একটু মনে রাখবা। তাহলে এই হচ্ছে তোমাদের কন্ডিশন বেসের তিনটা প্রকারের, যে পাঁচ পাঁচ কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনের যে এই যে এই কন্ডিশনগুলো রুলসগুলো তুমি একটু মনে রাখতে পারো, তোমার পরীক্ষায় তুমি সহজে কি করতে পারবা, উত্তর করতে পারবে, একদম সিম্পল। একটু জাস্ট পার্থক্যটা একটু খেয়াল রাখবা, জাস্ট পার্থক্যটা খেয়াল করতে পারলে তুমি সহজে উত্তর করতে পারবে। দেখো রুলস নাম্বার 11, মানে হোয়াইলের পরে যদি 12 আসে, হোয়াইলের পরে যদি 12 আসে, তখন তুমি এই 12 এর সাথে সরাসরি কি যোগ করবা, আইএনজি যোগ করে দিবা। তবে হোয়াইলের পরে যখন সাবজেক্ট আসলে, কি আসলে, সাবজেক্ট আসলে, তখন তুমি ওয়াজ অয়া তারপর 12 সাথে আইএনজি করবা, ওয়াজ অথবা অয়া আনবা, তারপর 12 সাথে আইএনজি করবা। কখন ওয়াজ কখন অয়া, যদি সাবজেক্ট থার্ড পারসন হলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে অয়া, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে দেখো while dash cross the road I saw an old man। তাই এখন দেখো তো while, এই while এর সাথে সরাসরি ভার্ব আছে, তখন তুমি এই ভার্বের সাথে কি যোগ করবা, আই যোগ করবা। তাহলে ক্রস আর আই যোগ করলে কি হয়ে যাবে, ক্রসিং, কি হয়ে যাবে, ক্রসিং। Teresa entered the room while he dashed sleep। তো এখন দেখো তো এই যে এখানে কি আছে, while আছে, while এখানে কিন্তু কি আছে, দেখো তো সাবজেক্ট আছে, তখন তোমাকে কি করতে হবে, ওয়াজ এর আনতে হবে, তারপর তুমি কি করবা, যে ভার্বের সাথে আই যোগ করতে হবে বাজে। এখন দেখো এই যে হি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসাবো, ওয়াজ বসাবো। তাহলে আমরা এখানে ওয়াজ আনবো, তারপর যে এখানে যে ভার্ব আছে তার সাথে কি যোগ করব, আইএনজি যোগ করব, স্লিপিং। বাস এই জিনিসটা খেয়াল রাখবো। আমি আবার বলছি জিনিসটা খেয়াল রাখো, হোয়াইলের পরে ভার্ব আসলে আইএনজি, তবে হোয়াইলের পরে সাবজেক্ট আসলে ওয়াজ হয়া, তারপরে কি করবা, যে ভার্বের সাথে আইএনজি, মানে একদম সিম্পল একটা বিষয়। এরপর দেখো আমাদের এই রাইট ফর ভার্বের একদম শেষ রুলস, দেখো 12 নম্বর রুলস, সেটা হচ্ছে লেস্ট। লেস্ট এমন একটি কনজাংশন যার শব্দ কোথায় বসে, বাক্যের মাঝে বসে। তাহলে লেস্ট কোথায় বসে, বাক্যের মাঝে বসে, এবং পরবর্তী বাক্যের অর্থকে কি দেয়, না বোধক অর্থ দেয়। কি রকম অর্থ দেয়, না বোধক অর্থ দেয়, কারণ লেস্ট একটি নেগেটিভ শব্দ। তো লেস্টের অর্থটা কি দেখো তো একটু, এই লেস্ট মানে যাতে না, কি বলতো, যাতে না। লেস্টের স্ট্রাকচারটা দেখো, যে লেস্ট শাসন কোথায় বসে, বাক্যের মাঝখানে বসে, মানে এর আগে অবশ্যই কিছু না কিছু থাকবে। লেস্ট শাসন বাক্যের মাঝখানে বসবে, এরপরে কি থাকবে, সাবজেক্ট, এরপরে শুড অথবা মাইট, শুড অথবা মাইট যে কোনো একটা দেওয়া যাবে, তারপর হচ্ছে ভার্বের বেস ফ্রম, তারপর এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ থাকবে। एग्जांपल দেখো, হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো শব্দ করেনি, লেস্ট she dash woke up, যাতে সে ঘুম থেকে না ওঠে। তাহলে এখন দেখো তো লেস এটা বাক্যের মাঝখানে আছে, আবার এরপরে কি আছে, সাবজেক্ট। তাহলে তোমার এখন তোমাদের কি করতে হবে, এই যে শুড অথবা মাইট আনতে হবে, শুড অথবা মাইট। তাহলে তুমি জাস্ট যে কোনো একটা আনতে পারো, শুড, আমি শুড আনলাম, তারপরে যে এখানে ভার্ব আছে, ভার্বের কি করতে হবে, বেস ফ্রম। তো ওয়াকের বেস ফ্রম হচ্ছে ওয়াক,
আচ্ছা বুঝতে পারছো? এখন অর্থটা কি রকম দাঁড়ায় দেখো তো, এই যে হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো শব্দ আওয়াজ করেনি, যাতে না শি শুড মেক ওয়াক, শুড দেখো শি শুড ওয়াক আপ, যাতে সে ঘুম থেকে না উঠে, মানে নেগেটিভ অর্থ দিবে, কি অর্থ দিবে, নেগেটিভ অর্থ দিবে। তো এই হচ্ছে তোমাদের এই রাইট ফ্রন্টস অফ ভার্বের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস। এবার এখন এই রুলসগুলো তুমি যদি ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো বা ভালোভাবে তুমি যদি জানো, তাহলে তুমি এখান থেকে তোমার তোমার ফাইনাল পরীক্ষা তুমি শতভাগ তুমি কমন পাবে ইনশাআল্লাহ। সো পরবর্তীতে আমরা এই রাইট ফ্রন্টস অফ ভার্বের বোর্ড কোয়েশ্চন সমাধানের ক্লাস নেব। তোমরা সবাই অবশ্যই বোর্ড কোয়েশ্চনের সমাধান ক্লাসগুলো করবা এবং সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ আর ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।